ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত প্রবাসী যারা থাকেন তাদের মানসিক স্বাস্থ্যের উপরে। আমার আ আ অনেকেই আছেন যারা হচ্ছে যে আমার ভিডিও দেখেন বিভিন্ন রকমের ভিডিও থেকে আপনারা বিভিন্ন রকমের কমেন্ট করেন। সেখান থেকে অনেক কিছু জানতে চান এবং জানতে পারেন। সো আমি টোটাল ২০ টি প্রশ্ন যারা প্রবাসে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং সেটি আমি মোটামুটি কমন দেখি। একটার সাথে আরেকটা মিল দেখি। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কি করতে পারেন সেই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটি কথা বলবো। অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা আমার একটা রিকোয়েস্ট এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো ১ম এই আমার শ্রদ্ধা এবং সম্মান জানাই যারা প্রবাসে থাকেন। আপনি যে উদ্দেশ্যেই থাকেন না কেন, আপনার যেই জন্য আপনাকে থাকতে হচ্ছে, আপনার সকল রকমের এই যে থাকার যে বিষয়গুলো আমি অ্যাকসেপ্ট করি এবং এটা আমার শ্রদ্ধা ভরে আমি অবশ্যই আপনাদেরকে বলব এটা আমার অনেক বেশি অনুভব হয়, আমার ফিল হয়। কারণ আমার ব্যক্তিগত লাইফে দেখেছি আমাদের পরিবারের অনেকে ছিল যারা বাহিরের দেশে থাকতো। লক্ষ্য ছিল ওই একটাই সেটা হলো বাহিরে থেকে ভালো কিছু করবে এবং করার পর আ ফাইন্যান্সিয়ালি যেমন তার যে একটা স্ট্রেংথ সেটা কাজ করবে এবং তার সাথে, সাথে আমাদের ফ্যামিলি বা আ আ তার লাইফ বা তার ফ্যামিলি মেম্বাররা যারা থাকে ওয়াইফ অথবা তার যারা চিলড্রেন থাকে, বাচ্চারা থাকে তারা যেন ভালো থাকতে পারে। সুতরাং আজকের এই ভিডিওটি তৈরি করা আপনাদের উদ্দেশ্যেই। এছাড়াও যারা দেশে আছেন বা আ আ দেশের মধ্যে যারা থাকেন তারাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি আ ইফেক্টিভ একটা রেজাল্ট পাবেন আমি আশা করি। সো বরাবরের মতো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। তো যেই জিনিসটা বলা হয়েছে যে আপনারা প্রশ্নের ভিত্তিতে ১ম এ যেটি আমি দেখেছি সবথেকে বেশি আপনারা প্রশ্নটি করেন সেটা হলো প্রবাসে মানসিক চাপ কিভাবে মোকাবেলা করব? সেই বিষয়টি। এখন প্রবাসে যাওয়ার ক্ষেত্রে অনেকে কিন্তু খুব খুশি মনে যেয়ে থাকে। কারণ সে মনে করে প্রবাস লাইফ কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সেখানে গেলে আমার মনটা ভালো থাকবে, আমি ইনকাম করতে পারবো, আমার পরিবার, আমার প্রিয়জনদের সাথে খুব ভালো একটা সময় কাটাতে পারবো। এটা তাদের একটা মেন্টাল সেট থাকে। কিন্তু যখন ওখানে যায়, যেয়ে দেখে যে হয়তো তার বিভিন্ন রকমের পরিশ্রমের সাথে তার সংশ্লিষ্টতা হতে হয়। অথবা দেশে থাকলে ঘুমানোর একটা সময় ছিল। কিন্তু ওখানে গিয়ে ঘুমানোর সময়টা হচ্ছে না। খুব কাছের ব্যক্তিবর্গ ছিল, যাদের সাথে মিশতে পারত, কোনো একটা চাহিদা তার কাছ থেকে বলতে পারত। কিন্তু এখন আর সেটি হচ্ছে না, সেটি সম্ভব হচ্ছে না। সো এই যে বিষয়গুলো, এটা কি তার ভিতরে ট্রিগার করে। সে হয়তো ওখানে কাজ করে, ভালো ইনকাম করে, কোনো সমস্যা দেখছে না। কিন্তু কোনো না কোনোভাবে এটা কিন্তু একটা তার মানসিক চাপ তৈরি করে। এখন এই যে মানসিক চাপ, এটা কি কখনো আ বা অন্য কিছু দিয়ে রিপ্লেস করা যায়? কিন্তু কঠিন, যায় না। এখন যারা প্রবাসে আছেন তাদের এই ধরনের মানসিক চাপগুলো মোকাবেলা করার জন্য কি করতে পারেন? সে বিষয়ে প্রশ্ন আছে। অবশ্যই সেটা আমরা পরে উত্তর দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে আমি বলব যে এই ধরনের যাদের মেন্টাল সেট তৈরি হয়েছে যে বিদেশে গিয়ে আমি টাকা ইনকাম করব বা আমার যে কাজ সেটাই আমি করব, সেটার উপরে মনোযোগ দেয়া। আপনি হয়তো ওই দেশে সবসময় থাকবেন। একটা সময় আপনি রিটার্ন করবেন, এই দেশে আসবেন। তখন হয়তোবা আপনার মনের যে চাহিদাগুলো সেগুলো আপনি পূরণ করতে পারবেন। কিন্তু যেহেতু আপনি জেনে শুনে ওই দেশে গিয়েছেন, আপনার যে কাজ বা যেই লক্ষ্য সেটা আপনার নির্ধারণ করা এই মুহূর্তে দরকার। সেক্ষেত্রে মানসিক চাপ যদি অনেক বেশি থাকে আমি বলব আপনার মানসিক চাপের যে ট্রিটমেন্ট সেটি নিবেন। কারণ অনেক ক্ষেত্রেই ওখানে যারা থাকে তারা কিন্তু একাকিত্ব বোধে ভোগে। এবং সেই জায়গা থেকে তাকে মানসিক সাপোর্টটা দেওয়ার জন্য একজন মেন্টাল হেলথ যে এক্সপার্ট সেই কিন্তু খুব ভালোভাবে দিতে পারেন। সুতরাং আপনি আপনার যে কষ্টগুলো, অভিমানগুলো বা খুব বেশি আ আ ব্যথা, আপনার রাগ এগুলো কিন্তু ওই যে প্রফেশনাল যিনি কাউন্সেলিং সাইকোলজিস্ট তার সাথে কথা বলেই কিন্তু আপনি এগুলো অনেকটা কমিয়ে ফেলতে পারবেন। সো এটা একটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় মানসিক চাপ কমানোর জন্য। এছাড়া অন্যান্য যে থেরাপিউটিক টেকনিক বা আছে বা টেকনিক আপনি নিজে, নিজে এপ্লাই করতে পারেন সেগুলো তো আমাদের চ্যানেলে দেয়াই আছে, দেখতে পারবেন। সো ২ নাম্বারে যে প্রশ্নটি আমি দেখি অনেক বেশি, বিদেশে বসবাসরত বাংলাদেশের মধ্যে বিষণ্ণতার লক্ষণ ও প্রতিকার কি? এখন বিষণ্ণতা একটা বা একটা সামগ্রিক বিষয়। এটা দেশে যারা থাকে বা বিদেশে থাকে তাদের কিন্তু আলাদা কোনো মেজারমেন্ট নেই। দেশে থাকলেও ওই যে যাদের ভিতরে বিষণ্ণতা থাকে তার মনমরা থাকে, একা থাকে, ওয়েট লুজ হয় অথবা ওয়েট গেইন হয়, অনেক বেশি ঘুমায় অথবা কম ঘুমায়। আ আ বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা অতীতের সেটা ফ্ল্যাশব্যাক হয়। অথবা তার ভিতরে সুইসাইডাল অ্যাটেম্প্ট বা টেনডেন্সি টা কাজ করে। সো এই জিনিসগুলো কিন্তু থাকে। এখন প্রতিকারের বিষয়টি হলো যে এটাকে প্রফেশনালিজম ওয়েতে এটাকে হ্যান্ডেল করা এবং সেই হ্যান্ডেলের জায়গাটা যারা প্রফেশনাল রয়েছে অর্থাৎ কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা যেমন হেল্প করতে পারে। সাথে, সাথে যারা সাইকিয়াট্রিস্ট আছে আপনার প্রবলেমটা এই যে
বিষণ্ণতার পরিমাণটা অনেক বেশি থাকলে সেক্ষেত্রে আপনাকে সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট বা চিকিৎসা সেটি নেওয়া লাগতে পারে। সেটি কিভাবে নেবেন আমাদের প্রশ্নের ভিতরে আছে, অবশ্যই সামনের প্রশ্নগুলোতে এটা পাওয়া যাবে। সো এটাই হলো অবস্থা। আপনি দেশে থাকলে আপনার বিষণ্ণতার যে চিকিৎসা, আপনি বিদেশে আছেন সেটাও ওই একই চিকিৎসা হবে। সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্ট এবং একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট এই ২ ধরনের যারা প্রফেশনাল রয়েছে, একজন হলো ওষুধের চিকিৎসা দিয়ে থাকেন, মানে ওষুধের মাধ্যমে চিকিৎসা দেন, আরেকজন ওষুধ ছাড়া চিকিৎসা দেন। সুতরাং তার কাছ থেকেই আপনি চিকিৎসা নিতে পারবেন। আর নিজে যদি করতে চান এই ট্রিটমেন্ট, সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলে দেখবেন সেলফ হেল্প টেকনিক আছে, রিল্যাক্সেশন এক্সারসাইজ আছে, সেগুলো আপনি চেষ্টা করতে পারেন। ৩ নাম্বারে যে প্রশ্নটা আমি বেশি পাই সেটা হলো আ আ প্রবাসে একাকিত্ব দূর করার উপায় কি? সেটি আপনি জানতে চেয়েছেন। অনেকেই জানে যে হয় কি যে আমি ১ম প্রশ্নটা যেটি বললাম যে দেশে থাকতে একরকমের তার বিষয় থাকে। খাবার খেতে গেলেও তাকে হয়তোবা নিজে রান্না করে খেতে হতো না। কিন্তু কেউ রান্না করে দিত। বাজার অন্যান্য জিনিস একজন করে দিত। কিন্তু বিদেশে গিয়ে তার হয়তোবা রান্না-বাড়া সবকিছু একা করতে হচ্ছে। এই থেকে শুরু করে দেশে যেমন আত্মীয়স্বজন বা অন্যান্য যারা ছিল মনের কষ্টগুলো বলতে পারতো, তখন কিন্তু বলা যায় না। হ্যাঁ, এখন যায় সেটা ডিজিটাল মাধ্যমে। কিন্তু সেই ডিজিটাল মাধ্যম আর আগে একদম কাছাকাছি থাকা সেটা কিন্তু অনেক পার্থক্য। তাহলে কি করতে হবে? একাকিত্ব দূর করতে হলে ১ম এই আমার যেটা পরামর্শ থাকবে, আপনার ভিতরে যদি বিষণ্ণতা থাকে, অনেক বেশি অ্যাংজাইটি থাকে, সেগুলোকে আপনি কিভাবে কমাবেন তার একটা প্ল্যান করতে পারেন এবং সেই প্ল্যানে যদি মনে হয় যে একজন প্রফেশনাল সাহায্য দরকার সেটি নিতে পারেন। একাকিত্ব দূর করার জন্য কিছু বিষয় খুবই ইফেক্টিভ, সেটা আপনি করতে পারেন। যেমন আপনার খুব কাছের যিনি আছেন তার সাথে আপনি কথাগুলো শেয়ার করতে পারেন। আপনি টাইমগুলো নির্ধারণ করে দিতে পারেন। একাকিত্ব বোধটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যারা ওই দেশে থাকেন হয়তোবা জবের যে সময়টি সেটি ঠিকমতো ব্যয় হচ্ছে না। মানে জব আছেন কিন্তু জবে আছেন কিন্তু তার যে বিষয়গুলো অর্থাৎ হলো যে সে যে এই যে কাজ করতে গিয়ে যে দেখা যায় যে অতিরিক্ত সময় থেকে যাচ্ছে এবং যেই সময়টা থেকে যাচ্ছে সেই সময়টাই সে অনেক রকমের চিন্তা করছে। চিন্তা করার ক্ষেত্রে দেখা যায় যে তার ভেতরে যখন ঘুমাতে যায় তখন চিন্তাটা বেশি হয়। সন্ধ্যার পর চিন্তাগুলো বেশি হয়। অথবা যে ওই যে একটা সময় যখন খুব কাছের যে প্রিয় ব্যক্তি ছিল তাদের সাথে কথা বলতো, মিশতো। কিন্তু এখন যখন পারছে না তখন এই সমস্যাগুলো বেশি হচ্ছে। তো এটা কিন্তু কমন একটা প্রবলেম যারা প্রবাসে থাকে। সেক্ষেত্রে একাকিত্ব বোধের জায়গাটা আমি বলব কম বেশি প্রতিদিন আপনার পরিবারের খোঁজখবর নেন। আপনি মাঝে দরকার হয় তাদের কিছু গিফট দিতে পারেন বা নিজেও অনেক সময় স্ট্রক দিতে পারেন। স্ট্রক মানে হলো প্রশংসা চাওয়া। যে আমার কোনগুলো তোমার ভালো লেগেছিল, কোনগুলো কে মনে করো আমি পারফেক্ট। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনি জেনে নিতে পারেন আপনার পরিবার বা পরিবারের বাইরে যারা আছেন তাদের কাছ থেকে। সো এটা যেমন হেল্প করবে সাথে আপনি যখন একা থাকবেন, দরকার হয় আপনি ১ কাপ চা খেতে যাবেন খুব দূরে বা কোথাও একটা জায়গাতে সেখানে বসে ১ কাপ চা খাবেন। আশেপাশের মানুষগুলো একটু লক্ষ্য করেন তারা কি করে এবং তাদের ইন্টারেকশনটা কিরকম হয় সেটাই আপনি দেখতে পারেন। এটাও কিন্তু আপনাকে অনেকটা একাকিত্ব বোধটাকে কমিয়ে দিবে। আপনি যদি ভালো লাগে হয়তোবা আপনি একটি গান প্র্যাকটিস করতে পারেন। কিছু বই যদি পছন্দ হয় সেটা করতে পারেন। অথবা আপনার যদি কোনো মুভি দেখতে পছন্দ হয় সেটা আপনি করতে পারেন। ওই দেশেই একটু গার্ডেনিং এর ব্যবস্থা করতে পারেন। এগুলো সম্পূর্ণটাই দেখবেন আপনার একাকিত্ব বোধটাকে আস্তে কমিয়ে দেবে। আর অনেক বেশি সমস্যা হলে অবশ্যই প্রফেশনাল সাহায্য আপনারা নিবেন এটা আশা করি। ৪ নাম্বারে যেটা বলা হয়েছে বিদেশি সাংস্কৃতিক পার্থক্যজনিত মানসিক চ্যালেঞ্জ মোকাবেলা কিভাবে সামলাবেন? খুবই ইম্পোর্টেন্ট। আমি এটা এইজন্য বলছি, আমার কাছে অনেকে আছেন, আমার YouTube এও আছে আপনারা জানেন। আপনারা আ কেউ আছেন যে প্রায় ২২ বছর ধরে বাহিরে আপনার কাউন্সেলিং এর ওটা নিচ্ছেন। কেউ আছেন 32 মানে ৩২ বছর ধরে, কেউ আছেন ৯ বছর ধরে। অনেকে আছেন ২০০৯ সাল থেকে চিকিৎসা নিচ্ছেন ওই ট্রিটমেন্ট। অনেকে আছেন যে ১ বছর ট্রমা কাউন্সেলিং বা এই ধরনের কাউন্সেলিং কন্টিনিউ করেছেন। কিন্তু আপনার জায়গা থেকে আপনি বের হতে পারেননি। আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্য আমি তো যেটা বলার আমরা কাউন্সেলিং সেশনে বলি। এছাড়া অন্যরা যারা এই ধরনের সমস্যা হয় তাদের ক্ষেত্রে বিষয় হলো সেও একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যে যার কাছ থেকে আপনি হলো সেশন নিচ্ছেন। এবং সেটা ইনশিওর হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওখানে অনেকে আছে সাইকোসোশ্যাল কাউন্সিলর, সাইকোলজিস্ট এদের ভিতর কিন্তু পার্থক্য আছে। একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে হলে যে ক্রাইটেরিয়া থাকতে হয় সেই জিনিসটা কিন্তু অনেকেই থাকে না। অবশ্যই সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। এবং আরেকটা বিষয় যেটা হলো যে ওই দেশে দেখা যায় যে যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের ফি বা পেমেন্টের পরিমাণটা বেশি থাকে। একজন নার্স অনেক সময় কাউন্সেলিং করেন, কিছু ডক্টর আছেন যারা কিছু প্র্যাকটিস করেন। কিন্তু সেই জায়গাটাতে এই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট এটা কিন্তু আরো আপার লেভেলে অর্থাৎ এখানে পড়াশোনা বা একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের ট্রিটমেন্ট প্ল্যান সেটা কিন্তু অন্যরকম থাকে। সো কালচারাল ভেরিয়েশন এর কথা বলা হয়েছে যে আসলে সাংস্কৃতিক যে পার্থক্য সেগুলো কি? এখানে আমি একটা জিনিস বলি যে
আমরা যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজি বাংলাদেশ থেকে বেড়ে উঠেছি, বেড়ে ওঠা মানে বলতে চেয়েছে যে আমাদের একাডেমিক পড়াশোনা, এক্সপেরিয়েন্স বা হসপিটাল সেটিং এ কাজ করা, চেম্বার করা, এখানে আসে কারা? আপনারা আসেন যাদের বিভিন্ন রকমের মানসিক সমস্যা আছে এবং সেই যে সমস্যার বিষয়ে আমরা কিন্তু জ্ঞাত। আপনারা বাংলা ভাষায় কথা বলেন, আমাদের কালচার সম্পর্কে আমরা বুঝতে পারি। তো এই জায়গাটাতে যারা বিদেশে থাকেন এবং বিদেশে প্রবাসী থাকেন, প্রবাসী থাকা অবস্থায় ওই দেশের যে যারা প্রফেশনাল রয়েছে এই সাপোর্টটা দিয়ে থাকেন, তাদের কাছ থেকে যদি আপনি কাউন্সেলিং গুলো নেন, সেক্ষেত্রে কিন্তু কিছু পার্থক্য থাকবে সাংস্কৃতিক। যেমন আপনি চিন্তা করেন বাংলাদেশে হলো আমরা ধর্মকে একটু গুরুত্ব দিই, 92% থাকে বা 90% আছে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন এবং এখানে অন্য যারা আছেন তারা হয়তো বা 8-10% রয়েছে তারা একত্রে করেন। এখন কথা হলো এই যে যারা আছেন তারা যদি বিদেশে যান, তাদের ওই দেশের কালচার আর এই দেশের কালচার কি এক হবে? হবে না কিন্তু। তারা আমি দেখেছি যে আমার এখানে অনেকেই আছেন যে বলেছে যে তাদের যে কাউন্সিলর বলেছে তুমি সেপারেশনে যাও অথবা তো বলা হয়েছে যে তুমি এই কাজটি করো অথবা তুমি গার্লফ্রেন্ড নাও বা তোমার এই সমস্যা হচ্ছে তুমি এটা করো, কিন্তু এটা কিন্তু তাদের দেশে হয়তোবা তারা অ্যাডভাইস বা সাজেশন দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে কাউন্সিলিং সেটি কিন্তু কখনো অ্যাডভাইস দেওয়া বা কখনো কিন্তু কোনো একটা বিষয়ে হচ্ছে যে আপনি সাজেশন দেবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো এই ধরনের কিছু পার্থক্য জনিত কিন্তু চ্যালেঞ্জ থাকে। আবার সাংস্কৃতিক কালচার দেখা যায় বাংলাদেশে থাকলে আপনার পেমেন্টের বিষয়টা খুব সহজ, কিন্তু ওই দেশের থেকে আপনি কিন্তু এটা খুব সহজে করতে পারবেন না, এটা একটা বিষয়। ৫ নম্বরে যেটি প্রশ্ন করেছেন যে প্রবাসে মানসিক স্বাস্থ্য সেবা কোথায় পাওয়া যায়? খুবই সিম্পল ভাবে বললে, প্রবাসে মানসিক স্বাস্থ্য সেবা নিতে হলে আপনার ওই দেশের যে নাগরিকত্ব বা যেই ক্রাইটেরিয়া গুলো থাকতে হয় সেগুলো আছে কিনা সেটা দেখতে হবে। থাকলে আপনি যেখানে হসপিটাল রয়েছে সেখান থেকে আপনারা পেতে পারেন বা আপনি আ আ যেই ভিসার মাধ্যমে গিয়েছেন তারা কি আসলে সাইকোলজিক্যাল সাপোর্ট বা হেলথ সাপোর্টটা দেয় কিনা এটা আপনার ওইখান থেকে আপনি জানতে পারেন। যদি না থাকে তাহলে যেটা আপনি করবেন, আপনি অনলাইনে নিতে পারেন। যেমন আমাদের এই চ্যানেলে যে কমেন্ট বক্স আছে সেখান থেকে আপনি কমেন্ট করতে পারেন। আর এখানে যারা অ্যাডমিনে আছেন বা আমি আছি, আমরা কিন্তু আপনাকে কিভাবে অনলাইনের মাধ্যমে এটি নিতে পারবেন এই স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা সেটাকে আনতে আমরা আপনাকে হেল্প করব। সো এটা কিন্তু একটা অপশন থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। সরি। সো এরপর যেটা হয় যে এই ক্ষেত্রে যেটা জানা দরকার সেটা হলো যে একটা হলো আ আ কাউন্সেলিং সাইকোলজি যারা ওষুধ ছাড়া চিকিৎসা দেন তাদের দরকার হয়। কারণ আপনারা অনেকেই এই জিনিসটি বলেন যে, "ওষুধ তো অনেকদিন খাচ্ছি, ভালো হচ্ছি না। ওষুধ বন্ধ করে দিই আবার সমস্যাটি চলে আসে।" সেক্ষেত্রে দরকার হবে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা। এর বিকল্প কিন্তু নেই। সুতরাং আপনাকে অনলাইনের মাধ্যমে আপনি কাউন্সেলিং পেতে পারেন এবং সাইকিয়াট্রিক মেডিসিনও পেতে পারেন। সেক্ষেত্রে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। তারপর ৬ নম্বরে যেটা বলা আছে বিদেশি স্থলের মানসিক চাপ কমানোর কৌশল কি? বিদেশের কর্মস্থলে যে মানসিক চাপটা হয় যেটা আমরা ১ম আ আ যে প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম যে এই দেশে যেরকম আপনি থাকতেন সেইটা কিন্তু ওই দেশে যাওয়ার পর চেঞ্জ হয়ে গেছে। এখন ওইখানে অ্যাডজাস্ট করতে হলে একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে এবং সেই সময়টাতে যেমন আপনার ব্রিথিং এক্সারসাইজ শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম আপনি করতে পারেন, মেডিটেশন করতে পারেন, বর্তমানে থাকা প্র্যাকটিস করতে পারেন। আপনার আ আ যে সবথেকে কাছের যারা তাদের সাথে কথা বলতে পারেন। এটা কি আপনার মেন্টাল হিলিং দিবে। আপনি একটু হাস্যোজ্জ্বল থাকবেন, ভালো থাকবেন সেটা আপনাকে কনফার্ম করবে। এখন আসেন যে কর্মস্থলের যে মানসিক চাপগুলো থাকে। এখন আ আ প কর্মস্থলে যে চাপগুলো থাকে সেটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে একটু ভিন্ন। এখন আপনি বাংলাদেশে কোনো কারো যদি এ মা যা যারা আছেন তাদেরকে যদি বলেন যে এই ধরনের সমস্যা আমি কি করতে পারি? তারা কিন্তু আপনার অবস্থানটা হয়তোবা নাও বুঝতে পারেন। আমি আপনাকে বলব, কর্মস্থলের যে মানসিক চাপগুলো হচ্ছে, যদি পারেন একটু আইডেন্টিফাই করেন, একটু লিখে ফেলেন। কি সমস্যা হচ্ছে? হয়তোবা আপনি প্রেশার হয়ে যাচ্ছে। লিখে ফেলেন, প্রেশারের জন্য আপনি কি করতে পারেন? আপনাকে কে হেল্প করতে পারে? হয়তোবা এমন হতে পারে আপনি রাতে ঘুমটা ভালোভাবে দিতে পারেন না। অন্যান্য দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা এনক্সাইটির কারণে দিতে পারেন না। ফ্যাটিগ থাকেন, ক্লান্ত থাকেন, যার কারণে আপনি হয়তোবা ওইখানে যে সাপোর্টটা সেটা আপনি দিতে পারছেন না। এটা হতে পারে। তাহলে কি করবেন? আপনার রাতের ঘুমটা ঠিকমতো দিতে হবে। আপনার অতীতের কোনো অতিরিক্ত চিন্তা বা অবান্তর চিন্তা বারবার আসতে পারে। তার জন্য মানসিক সমস্যা হতে পারে। তাহলে তার জন্য কিছু কাজ করতে হবে। ডিপ্রেশন, এনক্সাইটির জন্য কাজ করতে হবে। সেজন্য যেটা দরকার যে প্রফেশনাল হেল্প দরকার। আপনি যেকোনো কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে শরণাপন্ন হতে পারেন। সে কিন্তু এই জায়গাটাতে আপনাকে অসংখ্য হেল্প আপনাকে করতে পারবে। ৭ নাম্বারে যে প্রশ্নটি আমি সিলেক্ট করেছি সেটা হলো প্রবাসে পরিবার থেকে দূরে থাকার মানসিক প্রভাব কি? খুবই ইম্পোর্টেন্ট। প্রবাসে পরিবার থেকে দূরে থাকার মানসিক প্রভাব কিন্তু অনেক বেশি। যখন দেশে থাকে তখন একরকম দেখে, বিদেশে গিয়ে দেখে অন্যরকম। টোটালটাই চেঞ্জ। সামাজিকতা চেঞ্জ, ধর্মকর্মের বিষয়টি চেঞ্জ। ওখানে গিয়ে দেখা গেছে যে শারীরিকভাবে যে আগে যে সুস্থতা সেটা হয়তোবা থাকছে না। মানুষের সাথে মিশতে গিয়ে প্রবলেম হচ্ছে, কথা বলতে পারছে না।
হয়তোবা কাছের মানুষের কাছ থেকে খুব সহজে কিছু একটা চেয়ে যখন চাইতো তখন পেয়ে যেত, কিন্তু এখন সে পাচ্ছে না। তো এই প্রবলেমগুলো কিন্তু কমন হয় ওই দেশে। সো এই ইফেক্টটা কি পড়ে? হয়তোবা ওই ব্যক্তি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, অনেক বেশি অ্যাংজাইটিতে পড়ে। আবার অনেক সময় মানসিক যে অন্যান্য রোগগুলো, ওসিডি, প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, এগুলো আমি আমার প্র্যাকটিসে দেখেছি। আপনারা যারা আমার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন, চিকিৎসাটি নিচ্ছেন, তারা আপনারা এই ব্যাপারগুলো জানেন যে আপনার ১ম সেশনে যখন আপনারা আসেন তখন আপনার অবস্থানটা কি ছিল? আবার একটা সেশন হয়তোবা ৬টা, ৮টা, 10টা বা ১৫টা সেশনের পরে আপনাদের অবস্থান কিন্তু চেঞ্জ হয়, এবং তখন কিন্তু এই বিষয়গুলো আপনারা ধরতে পারেন যে ১ম এ এবং পরের বিষয়গুলো থেকে আসলে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। সো এক্ষেত্রে যারা প্রবাস থেকে দূরে থাকে তাদের ভিতরে ডিপ্রেশন, অ্যাংজাইটি যেমন কাজ করে, ওসিডি কাজ করতে পারে, প্যানিক অ্যাটাক কাজ করতে পারে। এই ধরনের সমস্যাগুলো আমি বেশি দেখি। আবার অনেক সময় দেখা যায় যে তাদের জব স্ট্রেসের কারণে তারা জব থেকে আস্তে, আস্তে বেরিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় এতটাই অ্যাংজাইটিতে তাদের পড়ে যায়, তারা সবসময় চায় যে দেশে ফিরে আসতে। এবং এই ধরনের সমস্যাগুলো প্রবাসীদের ভাই যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি দেখা যায়। এরপর বিদেশে মানসিক স্বাস্থ্যের এবার ৮ নাম্বারে বিদেশে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার সহজ পদ্ধতিগুলো কি, কি? আচ্ছা, বিদেশ থেকে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার পদ্ধতি যেটা আমি যদি বলি, ১ নাম্বারে আপনি ১ম এই চেষ্টা করবেন আমার মনটাকে ভালো রাখার। মনটাকে ভালো রাখতে হলে কি করতে হবে? আপনি নিয়মিত আ আমাদের যে এক্সারসাইজ গুলো ভিডিওর মাধ্যমে আমরা প্রতিনিয়ত দিই সেগুলো একটু ফলো করেন, দেখেন। সেখানে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন, তারপর ব্রিথিং এক্সারসাইজ যেটাকে আমরা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বলি, মেডিটেশন, সেগুলো আমরা করানো আছে। সেগুলো আমাদের ভিডিও দেওয়া আছে, সেগুলো করেন। এবং প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সেলফ হেল্প টেকনিক হিসেবে সিবিটি আছে, সেটা দেখতে পারেন। এটা আপনাকে আপনার নিজেকে সেলফ সাপোর্টটা দিবে। যদি এটা আপনার কাজ না করে সেক্ষেত্রে আপনি প্রফেশনাল সাহায্য নিবেন। সেক্ষেত্রে আমি বলব অনলাইনে নিবেন। কারণ আমি জানি ওই দেশের ট্রিটমেন্ট নেওয়া একটু কঠিন। সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের ক্ষেত্রে ওইখানে যে মেডিসিন গুলো সাইকিয়াট্রিস্টের কাছে পাবেন সেটা হয়তোবা ইফেক্টিভ হতে পারে। সেটা আপনি নিতে পারেন। কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপির বিষয়টা অবশ্যই চেষ্টা করবেন দেশ থেকে নেয়া। সেটা অনলাইনে যদি পারেন সেটাও খুব ইম্পোর্টেন্ট। আপনারা অনেকেই আছেন বলেন যে এই ধরনের চিকিৎসা নিতে বাংলাদেশে আসবেন। আমি বলব না, বাংলাদেশে আসার দরকার নাই। কারণ এই যে চিকিৎসা, এটা তো আপনি ইনস্ট্যান্টলি কোনো ইফেক্ট পাবেন না। কাউন্সেলিং এর ক্ষেত্রে প্রতি সপ্তাহে একটা করে আপনি সেশন নিতে হবে। সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হয়তোবা ২-৩ সপ্তাহ বা ১ মাস পর, পর বা ২ মাস পর, পর নিতে হবে। তাহলে কি আপনি বারবার এখানে আসবেন? সেটা সম্ভব হবে না। আপনি ওই দেশ থেকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টটা নেন, যেটা সাইকিয়াট্রিস্টরা দেন, আর অনলাইনে কাউন্সেলিংটা নিন। এবং যদি এরকম হয় সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট আপনি ওখান থেকে নিতে পারছেন না, আমি আপনাদের উদ্দেশ্যে বলব সেক্ষেত্রে আপনার কমেন্টে জানাবেন। উই উইল হেল্প ইউ। আপনার ওই জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করব আপনি ভালো থাকেন। ৯ নম্বরে যিনি প্রশ্নটি সেটা হলো প্রবাসে মানসিক স্বাস্থ্য সমস্যায় কাকে সাহায্যের জন্য যোগাযোগ করবেন? আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে আসলে প্রবাসে আছেন, কিভাবে মানসিক স্বাস্থ্যের জন্য আপনারা হেল্পটা নিতে পারেন? আমাদের সাথে যোগাযোগ করতে চান আমার সাথে। তো আপনাদের উদ্দেশ্যে বলব আমাদের YouTube চ্যানেলের একদম মেইন জায়গাটাতে যেখানে ডেসক্রিপশনটা থাকে সেখানে লেখা আছে যে যারা হলো সেশন নিতে চান। এছাড়াও যারা আ আ অনলাইনের মাধ্যমে নিতে চান তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা অনলাইনে সেশন নিতে চান। সেক্ষেত্রে আপনি সবকিছু জানতে পারবেন। ফি কত, আ তারপর কতদিন পর সেশন নিতে হয়, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, সবগুলো দেয়া আছে। সেগুলো আপনারা জানতে পারবেন। সো এটা একটা বিষয়। এখন প্রবাসে মানসিক স্বাস্থ্যের সমস্যার জন্য যোগাযোগের ঠিকানা যদি আমি বলি, আপনারা একটু টাইপ করবেন Google এ সার্চ ইঞ্জিনে, বা হচ্ছে যেকোনো একটা ব্রাউজারে আপনি করতে পারেন। rajuakon.com/contact। আমি যদি এটাকে ভেঙে, ভেঙে বলি, rajuakon.com/contact, contact। এটা লিখে আপনি যদি এটার ভিতরে ঢোকেন তাহলে পুরো প্রসেসটা পাবেন, যেখানে অনলাইনে কাউন্সেলিং আপনারা কিভাবে পাবেন। সো এই হচ্ছে আপনাদের জন্য বলা। তারপর ১০ নাম্বারে যিনি বলেছেন বিদেশে মানসিক স্বাস্থ্য সমর্থন গোষ্ঠী কিভাবে খুঁজে পাবেন? বিদেশে আ বা যারা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের ট্রিটমেন্ট নেন, তাদেরকে আপনি কিভাবে খুঁজে পারবেন সেই বিষয়টি হলো, আম আ আসলে দরকার নেই। আপনাকে অন্য যে মানসিক সমস্যার ভিতরে আছে তার সাথে আপনি কনট্যাক্ট করে আপনার কি কোনো হেল্প হবে? হয়তোবা এমন হতে পারে আপনাকে এমন কিছু কথা বলবে যেটা আপনার আরো বেশি খারাপ রাখবে। আপনি জানেন না আমার এই সমস্যা হয়েছিল। আরে আমি তো কিছুই করতে পারতাম না। তখন এটা আমি এপ্লাই করেছি, আমি সুস্থ হয়ে গেছি। এখন কথা হলো সে যে এপ্লাই করছে সেটা আপনার ক্ষেত্রে নাও প্রযোজ্য হতে পারে। সুতরাং এখানে খুব বেশি হেল্পফুল হবে না। আপনি প্রফেশনাল কাছে যান। আপনার যত রকমের টেনশন সেটা সে আপনাকে আ হেল্প করবে। আ তারপর ১১ নম্বরে বলা আছে প্রবাসী মানসিক স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত ব্যায়ামের ভূমিকা কি? ব্যায়াম বলতে অনেক ব্যায়ামের ভূমিকা আছে যেটা আমি বারবার বলছি। একটা হলো
আপনার ব্রেন এবং শরীরকে ভালো রাখার জন্য মাইন্ডফুলনেস মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, অন্যান্য ব্যায়ামগুলো যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেটা করতে পারেন। আর শারীরিক ব্যায়ামের জন্য আপনি হলো বিভিন্ন রকমের ব্যায়াম করতে পারেন। আপনি যদি সাঁতার কাটতে জানেন সেটা যেমন হেল্পফুল করবে। আপনি যদি ওয়াকিং করেন, হাঁটেন, দৌড়ান, আপনি যদি জগিং করেন, আপনি যদি ইয়োগা প্র্যাকটিস করেন, আপনি জিমে যান, এই সব কিছুতেই এটা একটা পজিটিভ ইফেক্ট ফেলবে। এখন পজিটিভ ইফেক্টের আরেকটু যদি স্পেসিফিক ভাবে বলি, আপনি হয়তো বা কোনো একজন প্রফেশনাল কাছে যেতে পারছেন না বা যাচ্ছেন না, আমার কাছে আসতেছেন না বা অন্যর কাছে আসতেছেন না, আপনি এই ধরনের সাপোর্ট নিচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই যে ব্যায়াম করবেন, একটা হলো মেন্টাল এক্সারসাইজ আর একটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ, আপনি ভালো থাকতে পারবেন নিশ্চিত। সো ১২ নম্বরে যে প্রশ্নটি সেটা হলো বিদেশে মানসিক স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ কি? অবশ্যই আপনারা বিদেশে যারা থাকেন যেই পরিমাণে কাজই করেন না কেন খাবার দাবারটা ঠিক হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন। আমি অনেকের ভিতরেই দেখেছি যারা আমার কাছে চিকিৎসা নিচ্ছিলেন, তারা খাওয়া দাওয়া ঠিক মতো করতেন না। অনেক সময় মনে করতেন যে আমি তো এই দেশে আসছি শুধুমাত্র পরিশ্রম করার জন্য। এখানে টাকাটা আমার দেশে পাঠাবো, আমার পরিবার থাকবে, আমার বাচ্চা বা আমার ওয়াইফ আছেন বা আমার হাসব্যান্ড আছে তাদেরকে হেল্প করার জন্য, বৃদ্ধ মা-বাবাকে হেল্প করার জন্য। এটা আপনাদের অবশ্যই আমি রেসপেক্ট করি এই জায়গাটাতে। সাথে, সাথে আপনি যদি মানসিকভাবে ভালো থাকেন তাদের কিন্তু সাপোর্টটা আরো অনেক দিন দিতে পারবেন। তাহলে আপনি কি করবেন? অবশ্যই এই সাপোর্টের জন্য আপনার নিজের খাবার-দাবারটা ঠিক রাখবেন। আপনি ওই দেশে থাকা অবস্থায় কিছু পুষ্টিকর খাবার খাবেন, যেইটা পাওয়া যায়। যেমন একটা আপেল আপনি ধরে নিবেন, একটা আপেল আপনি প্রতিদিন খাবেন, একটা ডিম আপনি খাবেন। আ এছাড়া অন্যান্য যে খাবারগুলো সেগুলো কম হোক বেশি হোক খাবেন। ভাত খেতে পারেন বা যাই আপনার স্যুট করে সেটা আপনি খেতে পারেন। কিন্তু পুষ্টির জায়গা থেকে এটা যেন ঠিক থাকে সেটা একটু খেয়াল রাখবেন। ১৩ নম্বর প্রশ্নটি যেটি নিয়ে আমি কথা বলব, প্রবাসে থাকা অবস্থায় এই ধরনের সমস্যা হয়, সেটি হলো প্রবাসে মানসিক স্বাস্থ্যের উপর প্রযুক্তির প্রভাব কি? আসলে প্রবাসে যারা থাকে তারা আসলে কি আদৌ কিন্তু প্রযুক্তি তারা ইউজ করে কিনা সেই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ। তবে একটা প্রযুক্তির যে প্রভাব অনস্বীকার্য আমি দেখি সেটা হলো আপনারা যারা বিদেশে থাকেন, হয়তোবা দেশে আপনার রিলেটিভ থাকে, আপনার খুব কাছের কেউ থাকে, রিলেশনশিপের যে বিষয়টি হয়তোবা আপনার একজন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে, তাকে আপনার আ আ তার সাথে কথা বলতে হয়। আমি এটাও জানি আপনারা অনেকে আছেন বিদেশে শপে চাকরি করেন অথবা কোনো একটা ব্যবসার সাথে জড়িত। আপনি আপনার আ আ গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে বা আপনি যার সাথে আ একটা রিলেশনশিপে আছেন, যেমন হয়তোবা আপনার ওয়াইফ বা হাসব্যান্ড, তাকে আপনার ফোনে রেখে আপনার কাজগুলো করেন। তাহলে এটা কি? আপনার হেলথ হ্যাজার্ড কিন্তু অনেক বড় রকমের হচ্ছে। এটা কোনো দরকার নাই। একটা সম্পর্কের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারটা আমরা ভালোভাবেও করতে পারি। যেকোনো বিষয়ে করা সম্ভব। কিন্তু সেটা যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইফেক্টটা আবার শারীরিক ও মানসিকভাবে পড়বে। আপনি একটা টাইম করে নিন, এই টাইমটা আপনার ওই ফ্রেন্ডের সাথে বা ওই ওয়াইফের সাথে বা হাসব্যান্ডের সাথে কথা বলবেন। একটা টাইম করে নিয়ে সেই অনুযায়ী আপনি তার সাথে কথা বলবেন। এবং এটা যদি অনেক থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার রাতে ঘুমটা ঠিকমতো হচ্ছে না। কারণ সারারাত কথা বলছেন। আপনার দিনে তো পরিশ্রম করতে হবে। ওই দেশে তো পরিশ্রমটা একটু বেশি করতে হয়। আবহাওয়ার জায়গাটা তো অন্যান্য বিষয় থেকে অনেক আ আ পার্থক্য। সুতরাং এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর ১৪ নাম্বার যেটা বলা হয়েছে, বিদেশে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে কর্মক্ষমতা কিভাবে প্রভাবিত করে? আ আ মানসিক স্বাস্থ্য সমস্যার প্রভাবটা কিন্তু অনেক বেশি। আপনি ওই দেশে গিয়েছেন প্রোডাক্টিভিটি বাড়ার জন্য। টাকা-পয়সা বেশি হবে। সেখান থেকে আপনি আপনার নিজেকে সাপোর্ট দিতে পারবেন, পরিবারের সাপোর্ট দিতে পারবেন। কিন্তু মানসিক সমস্যা যদি বেড়ে যায়, তখন কিন্তু আপনি হয়তোবা আপনার চাকরিতে যেতে পারবেন না, ব্যবসার কাজে মন দিতে পারবেন না। তখন কি হলো? হয়তোবা এই মানসিক সমস্যার জন্য আপনি আস্তে, আস্তে পিছিয়ে যাচ্ছেন। ২ বছর, ৫ বছর, ১০ বছর পিছিয়ে যাচ্ছেন। কিন্তু মানসিক স্বাস্থ্যটা যদি ভালো থাকে, আপনি যেমন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, ব্যবসায়িক ডিল করতে পারেন, আপনার চাকরির ক্ষেত্রে যে কাজগুলো সেটা করতে পারেন। আপনার যদি দৈনন্দিন কাজগুলো থাকে, সেই দৈনন্দিন কাজগুলো আপনি ঠিকমতো করতে পারবেন। সুতরাং মানসিক সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই আপনি নিবেন। আ আ ১৫ নাম্বারে যেটা বলতে চাচ্ছি, প্রবাসে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উপায় কি? হ্যাঁ, প্রবাসে মানসিক স্বাস্থ্যের সচেতনতার বৃদ্ধির উপায় আছে। যেমন এই যে আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন, তারা একটু সচেতন হচ্ছেন। আপনারা অনেকেই আছেন বলেন যে, কাজ থেকে আসার পর ১ম এই হচ্ছে যে আপনি আমাদের এই যে ভিডিওগুলো আপনি দেখেন। এটা কি করে? আপনার মানসিক স্বাস্থ্যকে আরো ভালো রাখার জন্য চেষ্টা আ আ একটা ফলপ্রসূ আ একটা কন্ট্রিবিউশন বা অবদানটা রাখে। সুতরাং এর মাধ্যমে কি হয়? আপনারা সচেতন হচ্ছেন। এখন সচেতনতা অন্যদের মাধ্যমে আপনি বাড়াতে পারেন। একটা কমিউনিটি তৈরি করতে পারেন যেখানে আপনারা যে যেখানে আছেন সেখানে ভালো থাকতে পারেন। তার জন্য কি করতে হবে? তার জন্য যেটি করতে হবে সেটি হলো যে আপনার এই যে আমাদের ভিডিওগুলো আপনি বেশি, বেশি শেয়ার করতে পারেন। আরো কমিউনিটি হবে, আপনারা ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। তারপর ১৬ নাম্বারে আমাদের আর ৫ টা প্রশ্নের উত্তর দেব। আপনারা অবশ্যই যারা আ দেখছেন ভিডিওগুলো ভিডিওতে আছেন তারা দেখবেন। এটা আপনার জন্য হেল্পফুল হবে। বিদেশে ১৬ নাম্বারে বিদেশে মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য অনলাইন পরামর্শ সেবা কিভাবে পাবেন? সেটা বিষয়টি আমি ১ম এই বলেছি। আপনারা অনেকেই আছেন বারবারই একই প্রশ্নটা করেন। হয়তোবা ওই প্রশ্নের উত্তরটি যেখানে দেওয়া হয় সেখানে পান না। সেই উদ্দেশ্যে আমি বলব।
অনলাইনে মানুষ স্বাস্থ্য সমস্যার জন্য আপনি যেটা করবেন যে আমার যে লিঙ্কটি আছে যেখানে কন্ট্যাক্ট করা হয়, যেমন রাজু আকন, আপনার যদি ইউটিউব আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে এখানে আমার প্রোফাইল পাবেন। আর এই ক্ষেত্রে RAJUAKON DO, সরি আমি আবার বলছি, এটা একটা লিঙ্ক, এখান থেকে আপনি ঢুকতে পারবেন। আপনি লিখবেন rajuakon.com/contact। এইটা লিখলে আপনি আমাদের অনলাইন যে কাউন্সেলিং তার প্রসেসটা জানতে পারবেন, এবং আপনার যদি এরকম হয় অনলাইন সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট সেখানেও আপনি জানাতে পারেন, আপনি ওখান থেকে নিতে পারেন। তারপর যেটা হলো প্রবাসে মানসিক স্বাস্থ্যের জন্য সামাজিক সংযোগের গুরুত্ব কি? প্রবাসে মানসিক স্বাস্থ্যের জন্য সামাজিক সংযোগের গুরুত্ব কি? আপনারা যারা বিদেশে আছেন, বিদেশে থাকা অবস্থায় আপনি একা থাকলে আপনি একাকিত্ব বোধটা হবে। সামাজিক সংযোগ মানে অন্য যারা আছে তাদের সাথে মেলামেশা করা, একটা টাইম পাস করা। দেখবেন যে আপনি দেশে থাকেন না বিদেশে থাকেন বুঝতেই পারবেন না। কারণ আপনার প্রতি একটা মোটিভেশন কাজ করবে। আপনি জব করছেন, এখানে আপনার টাকা ইনকাম হচ্ছে। সাথে, সাথে আপনি অন্যদেরকে খুশি রাখছেন, নিজেও খুশি হচ্ছেন। আপনার কিছু ভবিষ্যৎ ডিপোজিট হচ্ছে। আপনি থেকে ভালো থাকতে পারবেন। সুতরাং সামাজিক সংযোগ বলতে ওই দেশে আপনার যারা অন্য যারা আছে তাদের সাথে একটু মেশা, কথা বলা, বিভিন্ন রকমের উৎসবে একত্রে জয়েন করা, নিজের কথাগুলো যেন শেয়ার করতে পারি, সুখ দুঃখ আনন্দ বেদনাগুলো যেন শেয়ার করা যায় তার প্রতি খেয়াল রাখা। তো এটা যদি আপনি করতে পারেন আপনি মানসিকভাবে ভালো আছেন, শারীরিকভাবে ভালো থাকবেন, সামাজিকভাবে ভালো থাকবেন, ধর্মীয় ক্ষেত্রে দেখবেন আপনার আরো বেশি ইমপ্রুভমেন্ট হবে। ধন্যবাদ। এরপর লাস্ট ৩টা প্রশ্ন, ১৮ নম্বর প্রশ্ন যেটি আছে, বিদেশে মানুষ স্বাস্থ্যের সমস্যার কারণে শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব কি? আমার পার্সোনাল প্র্যাকটিসে আমি দেখেছি যারা হলো মানসিক সমস্যায় পড়েন তাদের ক্ষেত্রে শারীরিকভাবে যেমন হয়, তারা জবে যেতে পারেন না, কারণ হচ্ছে তার ভিতরে ক্লান্তি লাগে। তারা হয়তোবা চোখে কম দেখেন, চোখে যে আগে যেটা বুঝতে পারতেন অল্পতে সেটা আপনার ক্ষেত্রে ভালো কাজ করছে না, আপনি দেখতে পাচ্ছেন না। তো অনেকে বলেন বুক ধড়ফড় করে, মাথা ব্যথা করে, মাথা গরম হয়ে যায়, মাথা ঘোরে। অনেকে বলেন যে আমার আমার দম বন্ধ লাগে, আমার পেটের সমস্যা অসম্ভব বেশি হয়। আবার অনেকে এটা বলেন যে আমার রাতে ঘুম হয় না। আবার অনেকে বলেন যে আমার সবসময় ঘুমিয়ে থাকতে ইচ্ছা হয়। আমার মনে হয় আমার সবসময় নেশা, নেশা লাগে। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু বেশিরভাগই শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ার কারণে কিন্তু হয়ে থাকে। অনেকে আছেন যে অনেকে কিন্তু হাই ব্লাড প্রেশার বেড়ে যায়। অনেকে ডায়াবেটিসের মতো ঘটনা কিন্তু হয়ে যায় মানসিক স্বাস্থ্যের সমস্যার কারণে। আপনারা অনেকে জানেন যে এর কারণে আমাদের শরীরের যে আ আ যে বিষয়টি যে থাইরয়েড হয়তোবা সমস্যা হতে পারে। সেক্সুয়াল ডিসফাংশনাল যে প্রবলেম গুলো সেগুলো হতে পারে। অ্যাংজাইটি, ডিপ্রেশন যেগুলো আপনার সরাসরি আপনার শারীরিক সাথে শরীরের সাথে যে সম্পর্কযুক্ত সেই সমস্যাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। সো এরপর আসেন লাস্ট ২ টা প্রশ্ন। প্রবাসে মানসিক ১৯ নাম্বার। প্রবাসে মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য স্থানীয় বাসার বাধা কিভাবে অতিক্রম করে? হ্যাঁ, এটা আমার একদম পার্সোনাল আমার এক্সপেরিয়েন্স থেকে দেখেছি। যারা বিদেশে থাকেন, আপনি হয়তোবা আমেরিকাতে থাকেন, ইউকে থাকেন, আপনি জার্মানিতে থাকেন, কাতার থাকেন, কুয়েত থাকেন, সৌদি আরব, দুবাই, আ মালয়েশিয়া, আ আপনি গ্রিনল্যান্ড, আপনি যেই দেশে থাকেন না কেন, আমি দেখেছি যে আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা ভাষা জানেন না, এইজন্য সঠিকভাবে আপনার শারীরিক যে চিকিৎসা, শারীরিক যে সমস্যার যে চিকিৎসা সেটি নিতে পারেন না। এটা হলো সবথেকে বড় একটা বাধা। এরপর আপনার চাওয়া পাওয়ার যে বিষয়গুলো সেগুলো পরিপূর্ণ করতে পারেন। আপনি হয়তোবা জব করেন কিন্তু জবে যে যাবেন সেখানে যে আপনার যে কাজগুলো থাকবে সেটি হয়তোবা আপনি ঠিকমতো করতে পারছেন না। কারণ হলো আপনার বাসা জানছেন না। আপনাকে হয়তোবা অন্যান্যরা বিভিন্ন রকমের খারাপ কথা বলে ফেলছে। আপনার বাসা না জানার কারণে। যেটা আপনার ভিতরে একটা anxiety তৈরি করে, ডিপ্রেশন কাজ করে। আপনি এটা নিয়ে ভাবেন। আপনার ভবিষ্যৎ কি সেটা নিয়ে ভাবেন। যার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সামাজিক আ বা স্থানীয় যারা লোকজন থাকে বা আপনার কলিগ যারা থাকে তাদের সাথে মিশতে পারেন না, কথা বলেন না। আপনার প্রোডাক্টিভিটি দিন, দিন কমে যায়। তো এই ক্ষেত্রে আপনার দরকার হবে কি প্রফেশনাল সাহায্য নেওয়া। এখানে হয়তোবা আপনার বাসা নাই জানতে পারেন কিন্তু আপনার প্রোডাক্টিভিটির জায়গা থেকে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ। সেই জায়গাটা বের করে নিয়ে আসা আপনার জায়গা থেকে। এজন্য হয়তোবা আপনার কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাকে অনেক বেশি হেল্প করতে পারবেন। ওকে। সো আবার একবার বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি পুরানো হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। লাস্ট অন প্রশ্ন যেটি ২০ নাম্বারে। বিদেশে মানসিক স্বাস্থ্যের সমস্যার জন্য সাংস্কৃতিক সংবেদনশীলতার গুরুত্ব কি? আ সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়টি হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যেই দেশে থাকেন সেই দেশের কিছু সা আ সংস্কৃতির কিছু নিয়মকানুন থাকে। সেই কালচারাল যে ফ্যাক্টর গুলো আপনি যদি একটু নিজেকে মানিয়ে নিতে পারেন, সেই অনুযায়ী চলতে পারেন। হয়তোবা একটা পার্টিতে আপনি যেতে পারেন। হয়তোবা কোনো একটা প্রোগ্রাম হয় যেখানে প্রবাসী যারা আছে তারা একত্রে আ আ হচ্ছে যে মিলিত হয়, কোনো বিভিন্ন রকমের উৎসব হয়। সেখানে আপনি যদি একটু যান,
এটা দেখবেন আপনার মনটাকে ভালো করবে, আপনার ডিপ্রেশন বোধটাকে কাটিয়ে দেবে। আপনি সমাজে মানুষের সাথে মিশতে পারেন না, সেখানে দেখবেন আরো মানুষের সাথে মিশতে পারবেন, কথা বলতে পারবেন, তাদের সাথে ইন্টারাক্ট করে মানে আ আ নিজেরা মেলামেশার মাধ্যমে একটা সুযোগ তৈরি হলো। আপনার হয়তোবা জবের যে জায়গাটা সেটা হয়তোবা আরেকটু ভালো জায়গায় আপনি যেতে পারলেন। আপনার পরিবারের কিছু সামাজিক বা মানসিক সমস্যা থাকলে সেটাকে একটু কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারেন সেই জিনিসগুলো কিন্তু আপনি খুব সহজে জানতে পারেন। সো প্রবাসী ভাই-বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে এই জিনিসটি বলা ছিল এবং খুব অল্প সময়ের ভিতরে ৩০ মিনিটের ভিতরেই আমি আমার ২০ টা প্রশ্নের উত্তর দিয়েছি এবং প্রশ্নগুলো আপনারা কোনো না কোনোভাবে করেছেন এবং এটার উত্তর আপনারা জানতে চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ থাকবে এবং শুভকামনা ও ভালোবাসা থাকবে যারা প্রবাসে থাকেন, অনেক কষ্ট করেন আমাদের বাংলাদেশী যারা আমরা থাকি আমাদের ভালোর জন্য। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং মানসিক স্বাস্থ্যের যেকোনো বিষয়ে আমি আমার চ্যানেল থেকে আমি চাইবো আপনারা প্রশ্ন করবেন। যেকোনো রকমের হেল্প দরকার হয় অবশ্যই আপনি আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন এটা আমি আশা করি। সো সবার জন্য শুভকামনা যেমন আমার জন্য দোয়া করবেন এবং বর্তমানে যেরকম আছি বা যেভাবে আপনাদেরকে এই ধরনের চিকিৎসার বিষয়গুলোকে হেল্প করতে পারি এটা যেন আরো বেশিভাবে করতে পারি ভবিষ্যতে। সেই জায়গাটাতে অবশ্যই আমরা একত্রিত কমিউনিটি সেট করব এবং সেভাবে থাকবো। ভালো থাকবেন। সালাম আলাইকুম।